স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়েবিনারে। স্যার অনেক বিজি মানুষ এবং আজকে উনি চূড়ান্ত রকম বিজি ছিলেন এবং অনেক কষ্ট করেছেন আমি জানি। তারপরেও উনি যুক্ত হয়েছেন, এজন্য আমি অত্যন্ত হ্যাপি। স্যারকে আমি স্বাগত জানাচ্ছি আরেকবার। ইমান স্যার সম্পর্কে আমি একটু বলি। উনি আইএসসিএইচ অর্থাৎ প্রফেসর জর্জ ভিতলকাস এর যে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি সেটার বাংলাদেশের কোঅর্ডিনেটর উনি, এবং তিনি প্রফেসর জর্জ ভিতলকাসের খুব প্রিয় একজন ছাত্র আমরা যতদূর জানি, এবং স্যার হোমিওপ্যাথির জন্য একজন নিবেদিত প্রাণ। যদিও স্যার খুব প্রচার বিমুখ, আমি যে কারণে মূলত স্যারকে এখানে ইনভাইট করেছি সেটা হচ্ছে যে আমরা হোমিওডাইজের চেষ্টা করি আমাদের লিজেন্ড প্রফেসর জর্জ ভিতলকাসকে পদে পদে অনুসরণ করার জন্য আমরা চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমরা একটা ওয়েবিনার আয়োজন করেছিলাম পরীক্ষামূলক এবং যথেষ্ট সাড়া পেয়েছি। একই সাথে আমরা আরো একটা সুখবর পেয়েছি ইতিমধ্যে, যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর জর্জ ভিতলকাস স্যারের খুব রিসেন্টলি একটা ওয়েবিনার আছে সামনে, সেটা হচ্ছে লেভেল অফ হেলথ এর উপরে। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি লেভেল অফ হেলথ এর উপরে। আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি আমি স্যারকে ইনভাইট করেছি যে আমাদের এই ওয়েবিনারের গুরুত্বটা কেমন হবে বা ওয়েবিনারটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেই বিষয়টা স্যারের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। তার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে প্রফেসর জর্জ ভিতলকাস স্যারের ওয়েবিনার কিন্তু বেশ কস্টলি, সারা দুনিয়ায় অনেক কস্টলি, এবং মানুষ সেটা প্রচুর পয়সা খরচ করে তার ওয়েবিনারে যুক্ত হন। বিশেষ করে বাংলাদেশি টাকায় প্রায় 10-20 হাজার টাকার কাছাকাছি পড়ে। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা বেশ কয়েকটা ওয়েবিনারে ইতিমধ্যে যুক্ত হয়েছিলাম এবং ধীমান স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় নামমাত্র মূল্যে সম্ভবত আমরা যতটুকু জেনেছি এবারও স্যার আমাদের জন্য সেই ব্যবস্থাটা করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এই ওয়েবিনার গুলো বেশ কস্টলি। আমি এই ওয়েবিনার সম্পর্কে স্যারের কাছ থেকে সামান্য কিছু জানতে চাচ্ছিলাম, স্যার একটু কাইন্ডলি যদি বলেন। ওকে, থ্যাংক ইউ। প্রথম কথা অনেক অনেক ধন্যবাদ, যেভাবে উপস্থাপন করলেন। আমার অ্যাকচুয়ালি ব্যস্ততা আছে, আর আমি অনুষ্ঠানে আসি না বলে অনুষ্ঠানে যাওয়ার মতো আমার এখনো সেরকম হয়নি। ডাক্তারি শেখাতে অনেক কঠিন। প্রথম কথা, আমাদের ওয়েবিনারটার কথা এখানে যেটা লিখছেন ওনারা দেখতেছেন, আপনারা সবাই দেখতেছেন, দি কার্ডিনাল অ্যান্ড ইন্টেগ্রাল ইম্পর্টেন্ট অফ দি থিওরি অফ লেভেল অফ হেলথ ইন হোমিওপ্যাথি। এটাই সাবজেক্ট। এর বাংলা হলো হোমিওপ্যাথিতে লেভেল অফ হেলথ থিওরির মৌলিক এবং আবশ্যিক যে গুরুত্ব। আসলে বাংলাদেশে লেভেল অফ হেলথ নিয়ে কথাবার্তা হয় না খুব বেশি। এটা যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির ইটা কম হয় তখনই লেভেল অফ হেলথ নিয়ে কথাবার্তা হবে না। লেভেল অফ হেলথ হলো ভিতলকাসের, আমি যদি বলি ভিতলকাসের অনেকগুলা কন্ট্রিবিউশন হোমিওপ্যাথিতে, তাকে সমস্ত পৃথিবী চেনে। হোমিওপ্যাথির উন্নয়নে, হোমিওপ্যাথির সাইন্টিফিক বেসিকের জন্যই তাকে অল্টারনেটিভ নোবেল প্রাইজ লাইফ দেওয়া হয়েছে। তার মধ্যে যদি তার সমস্ত এই পর্যন্ত যত যা কিছু তার অবদান বলা হয়, লেভেল অফ হেলথ হলো মোস্ট ইম্পর্টেন্ট অবদান বলা যায়। এই হ্যানিম্যানের যেমন ধরেন অনেক কিছু করার পরে তার শেষ বয়সে এসে ক্রনিক ডিজিজের থিওরি দিলেন, ঠিক সেরকম ভিতলকাসেরও একদম লাস্ট থিওরি হলো লেভেল অফ হেলথের থিওরি। আমি যদি একটু ছোট করে বলতে চাই লেভেল অফ হেলথ কি, আমরা হ্যানিম্যানের কথায় জানি লেভেল অফ হেলথ। আমাদের রোগ সম্পর্কে হ্যানিম্যান বলছেন যে জীবনী শক্তি বিশৃঙ্খলা রোগ, সুশৃঙ্খলা আরোগ্য। আমরা চাই জীবন শক্তি বিশৃঙ্খল হয়, তাতে অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে সুশৃঙ্খলা করার চেষ্টা করি। এইবার আমি একটু পিছনে যেতে চাই। অর্গাননের একটা সূত্র, 41 নম্বর সূত্র শেষে বলতেছেন হ্যানিম্যান, এখান থেকে 250 বছর 300 বছর আগের কথা, যে
হোমিওপ্যাথিতে আর্টিফিশিয়াল ডিজিজ যেগুলো বিষদৃশ্য ঔষধ ডিসিমিলার মেডিসিন অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে যে রোগগুলো হয় সেইগুলো হলো সবচেয়ে কঠিন। সেখানে আজকে যেভাবে অ্যালোপ্যাথিক ওষুধ মানুষ খায়, অ্যালোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, অষ্টাধ্যায়ী অ্যালোপ্যাথিক, সেখানে আমাদের কাজটা কতটা কঠিন, অ্যাকচুয়ালি কঠিন, খুবই কঠিন। এইটার জন্য আমাদের অনেক দেখবেন এখান থেকে অনেক বড় বড় ডাক্তার এখান থেকে 50 বছর আগেও যেটা যতটা রোগ ভালো হতো এখন সেই একই চিকিৎসক 50 বছর আগে পরে এসে খুব বেশি যে উন্নতি করতে পারতেছেন তা না। তার কিছু কেসগুলো জটিল, এই জন্য তিনি যে ভালো ডাক্তারের থেকে হন নাই, তার ডাক্তারি খারাপ হয়ে গেছে ব্যাপারটা তা না। অনেক নাম করা ডাক্তার বাংলাদেশে দেখবেন একই অবস্থা, এখান থেকে 20 বছর 25 বছর আগে যতটা ভালো ডাক্তার ছিল এখন হচ্ছে না। এর কারণটা হলো এটাই, মানে আমাদের জটিলতাটা রোগের এতটা কঠিন হয়ে গেছে যে কেন এই নর্মাল আমরা যেভাবে ট্রিটমেন্ট করতাম তাতে হচ্ছে না কেন, সেইখানেই লেভেল অফ হেলথের জন্ম। সেটা হলো হ্যানিম্যান আমাদের বলছেন যে কতটা, হ্যানিম্যান বলছেন যে আমাদের যদি জীবনের শক্তি বিশৃঙ্খল হয় তাহলে রোগ হয়। এখন কতটা বিশৃঙ্খল হতে পারে একটা জীবনের শক্তি, একটা লেভেল, এই মানে আমাদের একটা হলো কোয়ান্টিটি আর এখানে হলো আরেকটা কোয়ালিটি আসছে। প্রথম জিনিস ছিল হ্যানিম্যানের যে জীবনী শক্তি বিশৃঙ্খলা রোগ সুশৃঙ্খলা আরোগ্য, এখানে আরেকটা কোয়ালিটি আসছে সেটা হলো কতটা কতটা একজন মানুষ 10টা ওষুধ মানে খেত, কারণ একটা রোগ হলো তারপর আরেকটা রোগ হলো তারপর আরেকটা রোগ, আরো বিভিন্ন পাওয়ারফুল ওষুধ, তার অবস্থা হতে 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 তার কোন লেভেলে চলে আসছে, এখন এটা জটিলতা কত, তার ভাইটাল ফোর্সটা কত বেশি জটিল হয়ে গেছে, সাথে দুর্বল হয়ে গেছে, সেটাই হলো লেভেল অফ হেলথ। সেই লেভেল অফ হেলথ জানাটা বর্তমান সময়ে ডাক্তারদের খুব প্রয়োজন। এই ওয়েবিনারে যেটা করা হবে লেভেল অফ হেলথটাকেই মোটামুটি করে আমাদের একটু ভালো করে এক্সপ্লেইন করা, সেই এক্সপ্লেইন করার সাথে সাথে সেটা দেখানো যে তার প্রয়োজনীয়তা কেমন, কোথায় ভুল হয়, কোন ভাবে আমাদের কোন কোন জায়গাগুলো লেভেল অফ হেলথ জানা থাকলে আপনি সুবিধা পেতেন, জানা নেই বলে আপনার সমস্যা, তখন লেভেল অফ এখানে সেমিনারে তো অত সময় পাওয়া যাবে না, 2 দিন ব্যাপী সেমিনার সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত, কিন্তু আপনি বেসিক নলেজটা পাবেন, ফার্দার স্টাডি করার জন্য পাবেন। এমনি আমাদের বিতল গাছের ওয়েবিনার যা হয় সেখানে লাইভ কেস থেকে আপনার এখানে যেরকম কেস দেখুন শাহিন সাহেবের কাছে এরকম কেসই দেখবেন, এবং সেখানে ভালো বিশ্লেষণ বিতল গাছের সাথে সরাসরি আপনাদের কাছে যদি প্রশ্ন থাকে, ধরেন কেউ লেভেল অফ হেলথ পড়ছেন তার কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করে রাখতে পারেন। ডিসেম্বরের 7-8 তারিখে আমাদের ওয়েবিনার, সবাইকে আমন্ত্রণ। আর মূলত এটা বাংলাদেশের জন্য সারা পৃথিবীতে সবচাইতে কম কষ্টে এটা করতে চেষ্টা করছি আমি, পারছি এবারও। এখন কতজন হবে আমি জানি না, যে বুঝবেন সেটা। এটা সাধারণত এখন বাংলাদেশে এটা নর্মালি হলো 100 ইউরো নর্মাল ফিস যে কোনো চিকিৎসকের জন্য। এইটারে আর্লি বিড হলে 80 ইউরো হয়। আর্লি বিড দিতে বোধহয় আপনার নভেম্বরের পর্যন্ত, বা না এই সেপ্টেম্বর অক্টোবরের পর্যন্ত, অক্টোবর 30 তারিখ পর্যন্ত আর্লি বিড। এর মধ্যে আপনি 80 ইউরোতে করতে পারবেন, কিন্তু অরিজিনাল হলো 100 ইউরো। 100 ইউরো মানে বাংলাদেশ টাকা এখন নেয়ার অ্যাবাউট 13,000 টাকা। আর বাংলাদেশের জন্য এটা আপনি করতে পারবেন 2,500 টাকা দিয়ে, শুধুমাত্র বাংলাদেশে। বাংলাদেশে অন্য কোনো বাঙালি বাংলাদেশের বাইরে থেকে ওটা করতে পারবেন না, কারণ এটা স্থানটা আমাদের কম্পিউটারে বোঝা যাচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে যে কোথা থেকে করছেন। বাংলাদেশ থেকে করলে 2,500 ইউরো দিয়ে করতে পারবেন। এই সম্পর্কে প্রশ্ন থাকলে এই যে শাহিন সাহেব আছেন, মাহবুব সাহেব আছেন, এনাদের কাছে করতে পারেন। ওখানে নাম্বার দিয়ে দিছে, আমাদের অফিসের নাম্বার, আমার অফিসে কথা বলতে পারবেন, যেখানেই হোক পারবেন। আমি মনে হয় আমার যেটুকু বক্তব্য শেষ করছি, আমি আসলেই ঝামেলা ছিলাম। আপনাদের দুজনকে ধন্যবাদ, যারা যারা ওয়েবিনারে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কারো প্রশ্ন আছে ওয়েবিনার সম্পর্কে? মাহফুজ সাহেব কিছু আছে কিনা, আরো কিছু? না স্যার, আর ওয়েবিনার সম্পর্কে আমরা আরো ডিটেল জানাবো পরে একসময় আমাদের ডাইজেস্টে। শুধু এটুকুই জানি, এটুকুই বলতে পারি যে আপনার জন্য আমরা ওয়েবিনার গুলো বেশ চিপ কস্টে করতে পারছি, এবং আমাদের অনেক স্টুডেন্ট গতবার যুক্ত হয়েছিলেন। আমাদের এখান থেকে প্রায় মনে হয় 22 জন।
আমরা টোটাল 70 জন বাংলাদেশ থেকে গত এমনিরা জোগাড় হয়েছিলাম। এবার আমরা বোধহয় আরো বেশি হতে আশা করতেছি, আমি রেসপন্স পাচ্ছি কিছু, আর আপনাদের ওখান থেকে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে যুক্ত হওয়ার জন্য। আপনি সবাই ভালো থাকবেন, গুড নাইট, ভালো থাকেন সবাই, গুড নাইট। যাই হোক, আপনারা ধীমান স্যারের কথা শুনলেন। আমরা আবার আমাদের টপিকে চলে আসবো। শুধু বিতল কাছের ওয়েবিনার সম্পর্কে আমরা এটুকু বলতে পারি, আমাদের এখান থেকে গতবার ওয়েবিনারে যুক্ত হয়েছিলেন এমন কেউ আছেন কিনা? ডাক্তার রফিকুল্লাহ সাহেব ছিলেন। আপনি একটু ওয়েবিনারের ব্যাপারে বলতে পারেন যে গুরুত্বটা কি? সংক্ষেপে আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না সঞ্জয় দা। আমি তাহলে সঞ্জয় দার কাছে জিজ্ঞেস করি। হ্যাঁ স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বিষয়টা হলো যে আজকে আমরা যে ওয়েবিনারে অংশগ্রহণ করলাম এবং কালকে অংশগ্রহণ করলাম, এটা থেকে কিন্তু একটা ধারণা আমাদের সবারই তৈরি হয়েছে আসলে ওয়েবিনারের মাধ্যমে কি করা হয়। আমরা যদি শেষের একটা ঘটনা বলি, যে আমরা একটা প্রেসক্রিপশন করলাম, সবাই একটা ওষুধ সাজেস্ট করলাম, কিন্তু মূল ওষুধটা কিন্তু আমরা পেলাম না। অর্থাৎ একটা কেসের গতি প্রকৃতি নিজে যেভাবে চিন্তা করি, কিন্তু বাস্তবে কিন্তু সেই গতি প্রকৃতি চিন্তায় অনেক সময় সঠিক ওষুধটা আসে না। তো ওয়েবিনারে কিন্তু আমি ভিদুল কাছে স্যারের যে ওয়েবিনার করেছিলাম, ঠিক এইরকম জটিল কেস ধরে যে আমরা কোন কোন জায়গাগুলোতে ভুল করি সেই ভুলের জায়গাগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছিল, এবং সেই ভুল থেকে কিভাবে বের হওয়া যায়, যেটা আজকের এবং গতকালের ওয়েবিনারে শাহিন স্যারের আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করেছি বা বুঝেছি। তো ওয়েবিনারে কিন্তু একেবারে ভিদুল কাছ স্যার সরাসরি হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কোথায় ভুল হচ্ছে সেইটা নিজে প্রেজেন্ট করেন, এবং ওনার সাথে আরো কয়েকজন ডাক্তার থাকেন যারা খুব জটিল জটিল কেস নিয়ে সেই কেসগুলো কিভাবে সলভ হয়েছে সেই জায়গাগুলো ধরে ধরে শিখায় যে ভুলটা কোথায় হচ্ছে, এবং এখানে প্রশ্ন নেয় যে আমরা আসলে আমরা 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 কি মতামত দিচ্ছি, ঠিক আজকে যে স্টাইলে যে বা গতকালের স্টাইল যেটা হয়েছে। তো আমি খুবই উপকৃত হয়েছি এবং আমি খুবই এক্সাইটেড যে আমি সামনেটা তো জয়েন করবো। থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সঞ্জয় দা। আরো অনেকে হাত তুলেছেন, সবাইকে সময় দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কমেন্টে লিখে দিতে পারেন আপনাদের মন্তব্য। যাই হোক, আমি শাহিন স্যারের কাছে আসবো। স্যার কেসের বাকি অংশ এবং উপস্থাপন করবেন এই প্রত্যাশা নিয়ে। এবং শাহিন স্যারের যে কেসগুলা, এখানে একটা জিনিস আমি একটু আগ বাড়িয়ে বলি, সেটা হচ্ছে যে স্যার এখানে স্যারকে একটা জিনিস অ্যাভয়েড করতে হচ্ছে ইচ্ছাকৃতভাবেই, সেটা হচ্ছে লেভেল অফ হেলথ। কারণ আমাদের দেশে লেভেল অফ হেলথের চর্চা তেমন একটা নেই। এই কারণে আমি বুঝতেছি স্যারের প্রত্যেকটা কেসের এই যে কেস অ্যানালিসিসের ভিতরে একটা বিশাল জায়গা জুড়ে আছে লেভেল অফ হেলথ, কিন্তু সেটা উনি এখানে ব্যক্ত করতে পারতেছেন না, কারণ লেভেল অফ হেলথ সম্পর্কে ধারণা না থাকলে সেটা ব্যক্ত করা একটা ব্যর্থতা। এবং আমি এবং শাহিন স্যার বা আমরা যারা ভিতরকার সম্পর্কে জানি, বিশেষ করে আমি এবং শাহিন স্যার তো ভিতরকার স্টুডেন্ট, এই কারণে আমরা লেভেল অফ হেলথের গুরুত্বটা আসলে কত বড় এবং কত বিশাল হোমিওপ্যাথিতে, যেটা হ্যানিম্যানের হয়তো ইচ্ছা ছিল উনি করে যেতে পারেননি। শুধু হেরিং এর লটাকে উনি অনুমোদন দিয়ে গেছেন। এক কথায় আমি বলতে পারি হেরিং এর ল এর সর্বশেষ আধুনিক এবং সর্বশেষ বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত থিওরি হচ্ছে লেভেল অফ হেলথ। সর্বাধুনিক হোমিওপ্যাথির একটা বৈজ্ঞানিক থিওরি, এবং সেটা অ্যাপ্রুভড। এটা শত শতবার প্রমাণিত, হাজার হাজার বার প্রমাণিত। যেটা আমরা এখন কেস নেওয়ার সময় বুঝি যে রোগীর লেভেল অফ হেলথটা কি, যেটা স্যার বুঝতেছেন বাট এক্সপ্রেস করতে পারতেছেন না। হোমিওপ্যাথি স্টুডেন্টরা অবশ্যই এটা বুঝবেন কম বেশি, কিন্তু অনেকে এটা বুঝবেন না হয়তো, সে কারণে স্যার অ্যাভয়েড করে যাচ্ছে। যাই হোক, আমরা কেসে ফিরে আসি। স্যার প্লিজ আপনি শুরু করুন, আমাদের তো সময় অনেক কম।
এখন আর সমস্যা নাই, যে কেসটুকু আছে ইনশাল্লাহ। এখন আমাদের স্টুডেন্ট যারা আছে হোমিও ডাইজেস্টে, তারা দেখা মাত্র প্রেসক্রিপশন গেট করে করতে পারবে, কাজে এটা সময় বেশি লাগবে না। জাস্ট একটা মিনিট বলতেছি। লেভেল অফ হেলথ হচ্ছে দ্য সায়েন্স অফ ভাইটাল ফোর্স অ্যান্ড সাইন্টিফিক প্রুফ অফ ভাইটাল ফোর্স। এটার গুরুত্ব এই কারণে বেশি যে আমরা জানি, আমরা সবসময় বলি আমাদের হেলথের স্ট্যাটাস আগেকার মতো নাই, আমরা খুব জটিল পরিস্থিতি আমাদের হেলথে, অনেক মায়াজম, অনেক প্রিডিসপোজিশন, অনেক ওষুধ। আচ্ছা, এইগুলার ইন্টারাকশন এন্ড দ্য রেজাল্ট অফ দিস ইন্টারাকশন, এই যে এইগুলো আমাদের শরীরে কি করে, ওইটা আমাদের কি বানায়, এইটা যদি কেউ দেখতে চায় একটা রোগীর সিমটমস দিয়ে আমি তার ভিতরে ঢুকবো, তার ভাইটাল ফোর্সের চেহারাটা এইভাবে দেখবো। এই দশা তাকে লেভেল অফ হেলথ জানতে হবে। আমি যদি আজকে কালকে কিছু বলছিলাম, আমি যদি লেভেল অফ হেলথের ডিসকাশন এটার এই ওয়েবিনারে করি, তাইলে অনেকের বোরিং লাগবে, কারণ এটা সম্বন্ধে বেশিরভাগ জনেরই চর্চা না থাকায় ধারণাটা খুব কম। কিন্তু এটা মোস্ট বেসিক অ্যান্ড preliminary requirement to be a successful prescriber, and you have the thought of the level of health in every portion of your treatment, every phase, every area of your treatment. অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আপনার প্রথম প্রেসক্রিপশন, পুরো ডোসেজ। আমি একটা ভিডিও দিব আমার ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই লেভেল অফ হেলথ নিয়ে, একটা প্রাইমারি ধারণার জন্য। এই ফলো আপ সমস্ত ক্ষেত্রে লেভেল অফ হেলথ আছে। অর্থাৎ আমি এই পুরো কেসটাতে প্রত্যেকটা পোর্শনে লেভেল অফ হেলথ উল্লেখ করতে পারতাম কি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি ট্যাবলয়েডই করে যাচ্ছি। এইবার এরপরে যখন বাংলাদেশে আমার ভিডিও এবং ইদুল কাছের এই ওয়েবিনারের পরে যে আমার ওয়েবিনার গুলো হবে, সেখানে হয়তো আমার একটু বেশি ডিসকাস করতে পারবো। ওকে, আমি এবার আমার কেসে চলে যাচ্ছি। আমি আগে স্লাইডটা শেয়ার করে নিচ্ছি। আপনাদের প্রশ্নোত্তরের জন্য একটু সময় হবে, কাজে 11টার পরে একটু যাবে, 11টার মধ্যে আমি টেস্ট কমপ্লিট হবে আশা করি। ফলো আপ আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের 10 তারিখে আসছিল, 24 তারিখে আবার কনসাল্ট করা হয় এবং তিনি একটা পরীক্ষা করেন যেখানে আইওপি 17তে নামে 21 থেকে। ঠান্ডার টেন্ডেন্সি অনেক কম, হাঁচি কমে গেছে, পেশেন্টের একটা প্রবলেম, পেশেন্ট হ্যাজ এ ব্যাকে পিঠ ব্যথা আছে, ডান পায়ে ব্যথা আছে, দাঁড়ায় থাকলে পরে হয়, যেটা শুরুতে তিনি ভুলে গেছিলেন কেস রেকর্ড করা বলার সময়। তবে পায়ের যে একটা অস্বস্তি আছিল, রিরি সেনসেশন আছিল, সেটা আগেকার চাইতে কম। পায়খানা বর্তমানে ভালো, আগে কিন্তু আনস্যাটিসফ্যাক্টরি আছিল। এই যে তার রিপোর্ট আপনারা যদি দেখেন, দেখবেন এইখানে আইওপি 17তে নেমে আসছে, রাইট সোট লেফট সোট 17তে নেমে আসছে। আপনাদের প্রেসক্রিপশনটা ওপেন হয়ে গেল। স্বাভাবিকভাবেই যেভাবে উন্নতি আছে, এটা ওয়াচ অ্যান্ড ওয়েটই হবে। ওকে, এরপর পেশেন্ট আসছেন 6/4-এ আসছেন, মানে অনলাইনে আর কি। The pulse susceptibility 80% better, leg problem are 70 to 80% better, এভাবেই তিনি বলছেন। লেগ পেন হুইচ ওয়াজ অ্যাকম্পানিড উইথ ব্যাকএক, পা ব্যথার সাথে যে কোমর ব্যথার সাথে যে পা ব্যথা হয়তো 50% বেটার। চোখের সাইটে তার একটু মনে হচ্ছিল যে ভালো। প্রেসক্রিপশন কি? প্রেসক্রিপশন সাইডে দিয়ে ফেলান আপনারা। প্রেসক্রিপশন কি হবে? প্রেসক্রিপশন খালেদা আফরোজ, ওয়ালাইকুম আসসালাম। Watch and wait, right, absolutely, watch and wait। আমরা আবার অপেক্ষা করতেছি। দেন 23/4, 6/4-এর পরে 23/4 আইওপি 13তে নেমে আসছে। দুই চোখের দৃষ্টি শক্তি কিছু কিছু ফেরত আসতেছে, পাও ব্যথা প্রায় নাই। তার বার্নিং পেইন ইন রাইট সাইড অফ লেগ, যে জ্বালা পোড়াটা ছিল এটাও অনেক কম। পায়খানা প্রস্রাব ভালো। ঘুম কয়েকদিন ধরে একটু ডিস্টার্ব, কম হচ্ছে। চোখের ব্যথা এখন আর নাই। চোখে ওনার একটা লাল ভাব ছিল, যেটা আগে বলছিলেন না। এইবার ভালো হওয়ার পরে, মানে এটা চলে যাওয়ার পরে বলতেছে যে আমার চোখে এখন লাল ভাব নাই। 23/4-এ আমরা এটা জানলাম। এবং এই আইওপি 13তে নামছে, আমরা দেখতে পাই এই
রাইট চোখে 13, লেফট চোখে 13, এই তারিখ। দেন আবার ওয়াচ অ্যান্ড ওয়েট। আপনারা জানি, এবার আপনারা বুঝে ফেলছেন উন্নতি। 12-5 মাথা ঘোরানো, কয়েকদিন ধরে মাথা ঘোরাইতেছে, ফলিং টেন্ডেন্সি, ডান পাশে পড়ে যাওয়ার একটা প্রবণতা সহ হাঁটার সময়। ঘুম ভালো, যে ডিস্টার্বাস গতবার ছিল কমছে, পায়ে যে টান বাবা ছিল কমছে। প্রেসক্রিপশন কি? আরে দুমদুমায়া প্রেসক্রিপশন করবেন সাইড দিয়ে, ওয়াচ অ্যান্ড ওয়েট, রাইট। এখানে রোগীর একটা নতুন সিমটমস এর মতো আসে, হইতেই পারে আমি যে ওষুধটা দিচ্ছি ন্যাট্রামার্স, তার সিমটমস হইতে পারে যে পেশেন্ট কোন একটা ইনফ্লুয়েন্সের ভিতর দিয়ে গেছে, নেগেটিভ ইনফ্লুয়েন্সের ভিতর দিয়ে, হইতে পারে না, অনেক কিছুই মানুষের জীবনে হইতে পারে। একটা সিমটমস এর জন্য ওষুধ চেঞ্জ হবে না বা ওষুধের কোনো প্রয়োগ হবে না, কাজেই ওয়াচ অ্যান্ড ওয়েট, প্লাসিবো, অ্যাবসলিউটলি। 28-5 এই লাস্টের মতোই আছে, কম বেশি সেম। শারীরিক ভাবে তার এখন আর কোনো লক্ষণ নাই, কোনো মেন্টাল ইমোশনাল ডেভিয়েশনও নতুন করে নোটিস করা যায় নাই, কোনো লক্ষণের কোনো পরিবর্তনও নাই। কি হবে লাস্ট এই প্রেসক্রিপশনটা? আরে রেসপন্স এত কম, এ পরিষ্কার নো ইজুক নিজাম নেক্সট পোটেন্সি নয়। কোনোবার পরিবর্তন না আসার মানে এটা না যে ওষুধ কাজ করতেছে না। অ্যাকচুয়ালি এই পেশেন্টের তো সিমটমস নাই, অলমোস্ট অ্যাসিম্পটোম্যাটিক, তার সাথে কোনো ডেটেরিয়েশনের সাইন নাই, যা আছে ভালো আছে। আর আমরা জানি সামান্য খারাপ হইলে পর্যন্ত নেক্সট পোটেন্সি দেওয়া যায় না, কারণ পেশেন্টদের বিভিন্ন সিমটমস এর ফ্ল্যাকচুয়েশন হয়। এই ফ্ল্যাকচুয়েশন নিয়ে আমার একটা সূত্র আছে, আপনারা জানেন অনেক সময়, রাইট, অ্যাবসলিউটলি, we have to wait for new symptoms or the change of symptoms and clear picture of the remedy, the relapsing of keynotes, অর্থাৎ আগের কোন কিনোটস ফিরে আসতে হবে, তাহলে আগের ওষুধ যাবে। আগের কোন কিনোট যদি ফেরত না আসে, নতুন কোন কিনোটস আসে, নতুন কোন পিকচার আসে, নতুন ওষুধ দিতে হবে, যদি ক্লিয়ার পিকচার হবে রেমেডিস আমরা পাই। কাজে এখানে আমাদের দেখতে পাচ্ছি কিছুই হয় না, না আমার আগের কোন রিল্যাপসিং অফ কিনোটস ঘটছে তাও ঘটে নাই, কিংবা নতুন লক্ষণ নতুন ওষুধের পিকচারও পাই নাই। কাজে প্রশ্নই ওঠে না এখানে কোনো ওষুধ প্রেসক্রিপশন করার। and we have to watch and wait. 11-6 কোল্ড সাসেপ্টিবিলিটি কমপ্লিটলি অ্যাবসেন্ট, ঠান্ডার কোনো প্রবলেম এখন আর একবারেই নাই, ঘুম একদম ভালো, পায়ের টানা ভাবটা এখনো আছে, ভার্টিগো, মাথা ঘোরানো আগের চাইতে কম, পড়ে যাওয়ার প্রবণতা নাই, যা একটু মাথা ঘোরা এখন আর পড়ে যায় না, ঘুম ভালো, এবং চোখের দৃষ্টিশক্তি তিনি আরেকটু ভালো অনুভব করতেছেন। হোয়াট উইল বি দ্য নেক্সট প্রেসক্রিপশন? প্লিজ রাইট কুইকলি। অ্যাবসলিউটলি শামসুদ জোহান, আসিরউদ্দিন মানিক, আমাদের স্টুডেন্টরা খালি কইবো, বাইরে সবাই খুব ভালো লাগবে। রাইট, অ্যাবসলিউটলি বিলাসা মোর ব্যালেন্স বাই ভাইটাল ফোর্স হি হ্যাজ নাও, প্লাসিবো, অ্যাবসলিউটলি বিলাসা সবাই বুঝে গেছেন ইনশাআল্লাহ। and 36 ঠান্ডার প্রবলেম, ড্রয়িং পেইন অফ লেগ হ্যাজন্ট রিটার্নড এনিমোর, আর এগুলা নাই, এগুলা দেখা যায় না। কিন্তু পায়ের মধ্যে একটা আনইজি ফিলিং এখনো আছে, মাথা ঘোরানি নাই, ঘুম ভালো, চোখের ব্যাপারে কিছু বলতে পারলেন না, উন্নতি হয়েছে অবনতি হয় না এটা কনফার্ম, উন্নতি হয়েছে তা বলতে পারলেন না। হোয়াট উইল বি দ্য নেক্সট প্রেসক্রিপশন? প্লিজ রাইট ডাউন কুইকলি what we can do now. Right, absolutely, রবিকুল্লাহ স্যার একদম বিস্তারিত বলছে, no prescription at all, we have to watch and wait, and we can give placebo, absolutely বললাম না, এরপরে সোজা সবাই পারবো, আপনি কথা ছেড়ে দিলে আমি পারবো না ইনশাআল্লাহ। এবং এইবার আমরা দেখতে পাই ডায়াগনোসিস, এগুলা ওই যে ডায়াগনোসিস 13-13 এসে আছে, 13তে আসলে কিন্তু নরমাল, আই প্রেশার 13তে নরমাল, অর্থাৎ এই তারিখে আমার রোগীর আই প্রেশার নরমাল হয়ে গেছে 13, ওকে। 15-7
uneasiness of legs is still presenting, একটু যে পায়ের যে ঝিমঝিম একটু অবশ্যই কেমন একটা ভাব আছে, অস্বস্তি কথা বলতে পারেন, ওটা এখনো আছে। রোগী চোখের এইবার একটু দৃষ্টিশক্তির উন্নতি বুঝতে পারছে। What will be the prescription? Watch and wait. Right, absolutely. Watch and wait. And 37, patient is well in all accounts. সব দিকে ভালো আছে, those symptoms is remain or changes has occurred to mention, মানে কোন উল্লেখ করার মতো কোনো পরিবর্তন নাই, কোনো লক্ষণ নাই। Then what will be the prescription? Watch and wait. বলার অপেক্ষা রাখে না। 14, leg pain and uneasiness all are absent, vertigo is also absent completely, কোনো symptoms নাই, কোনো কিচ্ছু নাই। And the high pressure is 10 without any allopathic medicine, and after the prescription of natrum ars, 6 months after the prescription of natrum ars, ওই যে একবার প্রেসক্রিপশন করা হয়েছিল, তারপরে 5 মাসের মধ্যে আর কোনো রিপিটেশন হয় না, এটা আপনারা দেখলেন। এবং চোখের প্রেশার নরমাল। নরমাল কি মানে ডাক্তাররা যখন 13 ডায়াগনোসিস করছিল, কইছিল যে আপনার যদি 10 হয় তাহলে আপনি খুব নিরাপদ। তারাই আবার পরীক্ষা করছে এবং 10 পাইছে। তারপরে তারা তো যে কইলো যে আপনি কি অ্যালোপ্যাথিক ওষুধ ওটা ব্যবহার করছেন, ড্রপ ব্যবহার করছেন, তাইলে আমাদের প্রেসক্রিপশন কি হবে এখানে? না, প্যাথোলজি সুপারফিশিয়াল নয়, গ্লুকোমা একটা সিরিয়াস প্যাথোলজি, কিন্তু the level of health of this patient is upper B, কারণ frequent তার ছিল, acute ছিল, with a predisposition to cold, and খুব সংক্ষেপে level of health টা বললাম, upper B পেশেন্ট ছিল, এই কারণে এত দ্রুত রেসপন্স করলো। কিন্তু প্যাথোলজি সিরিয়াস, একটা আপার বি ক্যান্সারও হতে পারে, প্যাথোলজি সিরিয়াস, বাট it doesn't mean the pathology is superficial, just his level of health is upper portion of our scale. And watch and wait. And 10 is it leaks here, এক নয়তে তো আমি এটা দেখি পরে আই স্লাইড বেটার, স্নিজিং হ্যাজ অ্যাপিয়ার্ড অকেশনালি, মাঝে মাঝে হাঁচি দেখা দিচ্ছে। প্রেসক্রিপশন মাঝে মাঝে হাঁচি দেখা দিচ্ছে, এবার প্রেসক্রিপশন কি হবে? রাইট, ওয়াচ এন্ড ওয়েট। কোনো ওষুধ যাবে না, না নেক্সট পোটেন্সি যাবে না। একটা হাঁচি বিভিন্ন কারণে হইতে পারে, ইভেন হইতে পারে ইজ দ্য সাইন অফ ইমপ্রুভমেন্ট দ্যাট his allergic affection is manifesting outwardly, a kind of discharge, then you can't prescribe in this particular situation anymore. আপনি এই সময় প্রেসক্রিপশন করতে পারেন না, এটা একটা সুপারফিশিয়াল ম্যানিফেস্টেশন অফ হিজ ইন্টারনাল ডিজিজ হতে পারে। তো কাজেই নো পসিবিলিটি অফ প্রেসক্রাইবিং এনি রেমেডি and give to the next potency other and repetition of the previous remedy with same potency. এটা পসিবল না। And watch and wait and thank you. এই হচ্ছে কেসটা, এই হচ্ছে কেস। আমি এটা শেয়ারটা বন্ধ করে ভিডিওতে আসার চেষ্টা করি। দেন আপনাদের ঠিক 11টা বাজে গেছে। এইবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমি কিছুক্ষণ 8-10 মিনিট এক্সট্রা সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। If you have any question about this case and the last portion of the previous case, you can mention here. রবিকুল্লাহ শাহ জি বল, এই লিখে দেন প্লিজ। এভাবে করলে এলোমেলো বাজে যাবে, আপনারা লিখে দেন। আমি আগের একটা কোশ্চেন আছে ওল্ড মুভিজ, আমি তার নাম জানি না আসলে, অ্যাকচুয়ালি তার নাম এখানে আসছে ওল্ড মুভিজ, আর তার কোশ্চেনটার উত্তর আমি দিচ্ছি। তিনি অনেকক্ষণ আগে কোশ্চেনটা করে রাখছেন। স্যার গ্রেডের পরিবর্তনে মেডিসিনও পরিবর্তন হয় কিভাবে? 1, 2, 3, 4 গ্রেড সিলেক্ট করব। কালকে যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে দেখবেন আমি কিন্তু গ্রেড সিলেকশনের ব্যাপারে কথা বলছি। এখন এটা রিপিটেশন করাটা ভুল হবে অ্যাকচুয়ালি, তারপরেও আমি বলি যে খুব জেনারেল রুল হচ্ছে কতটুকু ক্ল্যারিটি নিয়ে, কতটুকু তীব্রতায় যদি আপনার জিজ্ঞাসা ছাড়া নিজের থেকে রোগী বলে সুপার গ্রেড, মানে সুপার গ্রেড 4 গ্রেড অথবা 3 গ্রেড, যদি আপনি জিজ্ঞাসা করার পর খুব সুস্পষ্ট ক্লিয়ারলি আপনি পান 2 গ্রেড, এন্ড যদি কোনো ধরনের সন্দেহ থাকে, কোনো ধরনের মডিফিকেশন থাকে, কোনো ধরনের অস্পষ্টতা থাকে, যদি খুব সাধারণভাবে রোগী বলে জিজ্ঞাসা করার পরে, এটা এই হচ্ছে বেসিক রুলস।
আমি খুব সংক্ষেপে একটু বলে দিলাম। এন্ড আপনার আরেকটা প্রশ্ন হলো যে গ্রেডের পরিবর্তন ওষুধের পরিবর্তন কিভাবে হয়। এটা খুব স্বাভাবিক, আপনারা দেখছেন এই দুটা কেসে, প্রথম কেসে যে কিভাবে কার্সিনোসিন আসলো, কেন টিউমার পরিণাম আসলো, কেন আমি ক্যালকেরিয়া ফসটিকা সইরা কার্সিনোসিনে গেছিলাম। গ্রেডের পরিবর্তনের সাথে সাথে আমার ঠিক এই লক্ষণটা কোন ওষুধে কোন তীব্রতায় আছে, ইটস দ্য মেইন ফ্যাক্টর টু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার। তো এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যে কোশ্চেনটা করছেন এটা চর্চার ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। আজকের উত্তরে যে আপনার কাছে জিনিসটা সুস্পষ্ট হবে, ইটস নট পসিবল এখন। কারণ অনেকগুলো রোগীতে এরকম ধরন ধারণ কিভাবে এগুলা ম্যানিফেস্টেশন হয় এটা আপনার জানতে হবে, অথবা প্রচুর সংখ্যক কেস যেভাবে আমি প্রেজেন্ট করছি, যেভাবে এক্সপ্লেনেশন করছি, অর্থাৎ এই উইবিনার, আমার উইবিনার হোক, বিতর কাছের উইবিনার, যেগুলাতে এই ধরনের এক্সপ্লেনেশন গুলো হয় সেগুলো আপনাকে অ্যাটেন্ড করতে হবে প্রচুর সংখ্যক, তারপরে আপনার এই ধারণাটা ক্লিয়ার হবে। দেন তারপর কোশ্চেন, ইউসুফ নিজামের only one put in 200 work for so long, right? Absolutely, it can be. It can be. কারণ হচ্ছে এটা বলতে গেলে তো বিরাট কাহিনী। Our medicine is actually act for a very short time, very undetectable short time. আমাদের ওষুধ যায় নিয়ে জাস্ট কয়েক ন্যানো সেকেন্ড কাজ করতে পারে, কিন্তু the stimulation of vital force can reach to so an extent that the vital force enough for our improvement in all aspect of our health. জাস্ট আমাদের ভাইটাল ফোর্স যথেষ্ট পরিমাণ স্টিমুলেটেড হইল কিনা এইটা হলো দেখার বিষয়। দেন আমাদের ভাইটাল ফোর্স, আমাদের ডিফেন্স মেকানিজম, আমাদের জীবনী শক্তি বা বাকি কাজটুকু করবে, সেটা 10 বছরও করতে পারে না। যদি না করে কোনো কারণে অ্যান্টিডোট হয়, দেখেন আমি তো অ্যান্টিডোট নিয়ে আগে আলোচনা করছি। অ্যান্টিডোটটা কি? যেখানে আমাদের ভাইটাল ফোর্স যে স্টিমুলেশনটা পাইছিল সেটা নিঃশেষিত হয়ে যাওয়া, কোন একটা টার্বুলেন্স, আমাদের কোন একটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের বিরুদ্ধে আমাদের জীবনী শক্তি তার এতদিন যে কিউরেটিভ ওয়েতে কাজটা করতেছিল এটা বাদ দিয়ে রেখে এইবার তার এই কাজ করা লাগতেছে, এটার একটা অ্যান্টিডোট। তো যদি কোনো কারণে অ্যান্টিডোট না হয়, a severe turbulence in our existence is not present, not came here, then the vital force can act for long time. It's not the medicine which is acting. এটা ওষুধ না যেটা 6 মাস কাজ করতেছে। It's the vital force, the vital complex, the vital energy of the patient and the immunity complex of the patient which is working. পরিষ্কার? এইবার কাজ করতেছে তার নিজের ভাইটাল ফোর্স, আবার ওষুধ কাম করার সাথে যেতে লাগে। বিপুল কাজ কম্পাস সফটওয়্যার কিভাবে পাবো? এটা খুব সহজ, আমরাই হেল্প করবো আপনাকে। মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ করলে মাহফুজ ভাই ইমানদার সাথে আলাপ করে এমনিতে আপনারা নিজেরাও করতে পারবেন। তবে আমাদের এখানে ওই যে ওদের পে করা এই সেই করা নিয়ে কোনো জটিলতা থাকলে মাহফুজ ভাইয়ের সাথে পরামর্শ করেন, তিনি দিয়ে দিবেন। মাহফুজ ভাই অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছে প্রাইসিং ট্রাইসিং সহ। আব্দুল্লাহ রহিম জাযাকাল্লাহ, শুকরিয়া, থ্যাংক ইউ। অল মুভিজ, থ্যাংক ইউ আপনাকে, ওয়েলকাম। রফিকুল্লাহ শাহ, স্যার লেভেল অফ হেলথ 5-6 ছিল, ওষুধ ও কারেক্ট ছিল, তাহলে অ্যাগ্রাভেশনের পরে অ্যামোলারেশনটা হয়। এখানে কত নো অবজারভেশন ছিল, এখানে জেনারেল ইমপ্রুভমেন্ট হয়েছে। কথাটা আমি ঠিক পরিষ্কার বুঝিনি অ্যাকচুয়ালি রফিকুল্লাহ শাহ। আর সাইফুল ইসলাম খান, 6 মাসের মধ্যে যদি তীব্র মাথা ব্যথা, ডায়রিয়া কিংবা জটিল অ্যাকিউট রোগে আক্রান্ত হতো তখন কি করতেন? এটা আসলে কাল্পনিক প্রশ্ন, যেহেতু হয় নাই কোন একটা। কেন এটা বললাম, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কেস টু কেস ভ্যারি করে। তবে যদি কখনো তীব্র অ্যাকিউট দেখা দেয় তখন লেভেল অফ হেলথ, এই যে এখানে গুরুত্ব, লেভেল অফ হেলথের বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়। যেমন আমার এই রুগীটা ছিল আপার বি, তার বেলায় যদি তীব্র অ্যাকিউট হতো আমি কিছুই নাও করতে পারতাম। তীব্র অ্যাকিউট মানে he is improving, already improved in a so great extent that his immunity can react to any stimulation, any negative stimulation. বিরোধী শক্তির বিরুদ্ধে ইমিউনিটি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করার মতো সিচুয়েশন আসছে, সেখানে আমি প্রেসক্রিপশন করতাম না। যদি না
জিনিসটা ইনটলারেবল হয়ে যায় and there খুব বড় ধরনের এনার্জি ড্রেনেজ এর পসিবিলিটি থাকে। এই কারণে বললাম ম্যান টু ম্যান। অপরদিকে যদি সি গ্রেডের হেলথ হইতো তাইলে অবশ্যই তাকে প্রেসক্রিপশন করতে হতো, তাহলে হসপিটাল রাখতে হবে। ডি গ্রেডের হেলথ হয়, যদি ডি গ্রেডের হেলথ কখনোই অ্যাকিউট হবে না, ডি গ্রেডের হেলথের অ্যাকিউট আসবে বহু বছর চিকিৎসা, 8-10 বছর চিকিৎসা করে যায়। যদিও এটা অলমোস্ট, এটাও কাল্পনিক, ইম্পসিবল, ডি গ্রেডের হেলথের রোগীর এগুলোকে ভালো করা যায় না। তো যদি বা করেন তাহলে 8-10 বছর পরে যে অ্যাকিউট ব্যাধি লোক দিতে পারে, মানে এটা হয় না। তারপরেও বললাম তো তাকে সাথে সাথে হসপিটাল নিতে হলো, কোনো কথা নেই। এ গ্রেডের হেলথে নো প্রেসক্রিপশন এখন। এইভাবে লেভেল অফ হেলথ আমাকে বলে দিবে যে এই পার্টিকুলার রোগীতে কি করতে হবে। বি গ্রেডের হেলথে দুইটা পসিবিলিটি থাকে। প্রথম পসিবিলিটি হচ্ছে ওষুধ ছাড়া পারি দেওয়া। ইনশাআল্লাহ বিতুল কাছের ওয়েবিনারটা শেষ করেন, আমারও একটা ভিডিও যাবে, অবশ্যই সেটা দেখবেন, ইউটিউবে থাকবে ইনশাআল্লাহ, তখন আরো পরিষ্কার হবে ব্যাপারটা। ধন্যবাদ সাইফুল ইসলাম খান, নজরুল ইসলাম স্যার। এই ভিডিও গুলো ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, ইটস নট ফাইনাল ইয়েট, কারণ অনেক ভারী ভিডিও রেকর্ডিং করা গেছে কিনা আই এম নট শিওর ইট। তন্ময় দা বলছেন অনেক ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ স্যার। এখানে কিউটা কত নম্বর অবজারভেশন ফলো করে মুখস্থ নাই। কারেক্ট মেডিসিন লেভেল অফ হেলথ 5-6 ছিল, জেনারেল ইমপ্রুভমেন্ট, মেন্টাল ইমোশন। অ্যাকচুয়ালি পেশেন্টের যতটুকু মেন্টাল ইমোশন ছিল তা ইমপ্রুভ করে গেছে, যখন আমি অ্যাসিম্পটোম্যাটিক লিখছি তো তারপরে আর তার কোনো মেন্টাল ইমোশনের অভাব নাই। তবে দেন উনি রিজার্ভ, এটা কিন্তু তার মেন্টাল ইমোশনাল সিমটমস না, এটা তার ক্যারেক্টারিস্টিক, বেসিক ক্যারেক্টারিস্টিক অফ দ্য পেশেন্ট। এটা তখন প্যাথোলজি যখন যখন এইটা হ্যাম্পার্ড করবে তার নিজের, তার পরিবারের, তার সমাজের কোনো হ্যাম্পার ক্ষতি করবে তার রিজার্ভনেস, তখন আমরা এটার প্যাথোলজি করবো। আদারওয়াইজ ইজ এ জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ার পেশেন্ট। আপনার প্রশ্ন আমি বুঝতেছি না, অ্যাগ্রাভেশন হয়েছিল, মেন্টাল ইমোশনাল অ্যাগ্রাভেশন, আমি কোন সময় বলছি মেন্টাল ইমোশনাল অ্যাগ্রাভেশন? ভালো করে লেখেন যেন বুঝতে পারেন। যাই হোক, এই হচ্ছে আপনাদের কোশ্চেনের। আশা করি আরো কোনো কোশ্চেন আছে কিনা। রফিকুল্লাহ আসার কথা আমি বুঝতেছি না। কারেক্ট মেডিসিন লেভেল অফ হেলথ 5-6 ছিল, জেনারেল ইমপ্রুভ, ইমোশনাল, মেন্টাল ইমোশনাল, প্রশ্ন অ্যাগ্রাভেশন। ভাই আপনি এই অডিওতে আসেন স্যার। আমি একটু বলি স্যার, কি বলতেছেন আসলে বুঝি নাই, আপনার কোশ্চেন বুঝি নাই, এই কারণে বললাম যে আপনি অডিওতে আসেন। ওনার ওখানে বোধহয় নেটওয়ার্ক প্রবলেম করতেছে। যাই হোক, আমরা আমাদের টাইমের পরেও আরো 9 মিনিট কাটিয়ে দিয়েছি। আরো প্রশ্ন থাকতে পারে, কোনো বিষয় না। আপনাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলা গতকালকেরটা অলরেডি রেকর্ডিং হয়েছে, এডিটিংও কমপ্লিট। আগামীকাল থেকে গতকালের ভিডিওটা যেহেতু অনেক বড়, সে কারণে আমরা ভিডিওগুলোকে সিরিজ আকারে অর্থাৎ পর্ব আকারে পাবলিশ করব। আপনারা মনোযোগ দিয়ে আবার দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবেন। আগামীকালকে একটা পর্ব বের হবে। আগামী অর্থাৎ প্রথম দিনের যে ভিডিওটা, সেটা আমরা 3টা পর্ব করতে বাধ্য হয়েছি। আমাদের ডাইরেক্ট লিংক নিয়ে আমাদের প্রোগ্রামে জয়েন করেছিলেন তারা, যারা রেজিস্ট্রেশন করেননি এক কথায়, তারা আমাদের যে রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে ওখানে ঢুকে রেজিস্ট্রেশন করলে আপনাদের মেইল অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব। আপনাদের মেইল অ্যাড্রেসে আমরা কোশ্চেন গুলা পাঠিয়ে দেব। এই জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি। এবং আজকের যে ওয়েবিনার আমরা গত 2 দিন ব্যাপী করলাম, এই ওয়েবিনার আপনাদের ভালো লেগে থাকলে আমি আবারও বলতেছি, আমরা এটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। অন্তত মাসে একবার, সম্ভব হলে মাসে একবার আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, সেটা হচ্ছে পার্টিসিপেন্টস। আমাদের কিন্তু যারা রেজিস্ট্রেশন করেছিলেন সেগুলো প্রায় 200 জন। আমরা তাদেরকে মেল পাঠিয়েছি, বাট তারা মেল সিন করেনি, যার কারণে তারা আসলে জানেনই না যে ওয়েবিনারটা হচ্ছে কি হচ্ছে না। এই কারণে আমরা নেক্সট থেকে
আপনাদেরকে মেলে যোগাযোগ করাটাই সবচেয়ে বেটার। এই জন্য আমি বারবার বলতেছি, আপনার মেল অ্যাড্রেসটা রেজিস্ট্রেশনের মধ্যে দিলে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো, টাইম টু টাইম আমরা আপডেট করতে পারবো। যাই হোক, আজকে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের ওয়েবিনারের টাইমও শেষ হয়ে গিয়েছে। আশা করি আপনারা হোমিও ডাইজেস্টের সঙ্গে থাকবেন এবং পরবর্তী ওয়েবিনার গুলো এনজয় করবেন। এবং আমি হোমিও ডাইজেস্টের স্টুডেন্টদেরকে একবার বিশেষ করে থ্যাঙ্কস দিতে চাচ্ছি, কারণ ম্যাক্সিমাম পার্টিসিপেশন বা স্যারের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে তারা প্রচুর ভূমিকা রেখেছেন। এবং এছাড়া যারা অন্যরা যুক্ত হয়েছিলেন তাদেরকেও স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। এবং পরবর্তী ওয়েবিনারের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের ওয়েবিনারটি শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আমি আরেকটু থ্যাঙ্কস দিতে চাই, আমাদের ওয়েবিনারে বেশ অনেকজন টেকনিক্যালি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তাদের কেস দিয়ে সহযোগিতা করেছেন। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা সামনের ওয়েবিনারে আপনাদের সুন্দর কেস থাকলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আমরা সেটা প্রেজেন্ট করতে পারি যদি মূলনীতির উপরে কেস হয়ে থাকে। স্যার কিছু বলবেন? জাস্ট বিদায় দিচ্ছি আমি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। এবং আগামী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককেই চাই, এবং যদি এরা হোমিওপ্যাথির জন্য ভালো প্রোগ্রাম বলে মনে করেন তাহলে অবশ্যই কমিউনিটি গ্রো আপ করেন, আর ওকে আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি। এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে ওয়েবিনার নোটিফিকেশন গুলো পেতে পারেন সিরিজ আকারে। আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।